প্রিয় প্রণয়িনী সিজন 2 জান্নাত নুসরাত পর্ব সংখ্যা 24। নাসির মঞ্জিলের পরিবেশ টান টান। আহান নুসরাত আর ইরহামের ভিডিও করছে। সামনের কিচেন কাউন্টারে বসে সেসব লক্ষ্য করছে ইসরাত আর মোমো। গত এক সপ্তাহ যাবৎ মোমো সৈয়দ বাড়িতে ছিল। হয়তো 3 মামা মিলে আটক করেছেন, তাই আসতে পারছিল না। আজ রাস্তায় বের হয়ে পা টেনে টেনে হাঁটতে দেখে আহান আর ইরহাম মিলে আক্রমণ করে মোমোর উপরে ঝাঁপিয়ে পড়েছিল। অতঃপর টেনে নিয়ে এসেছে নাসির মঞ্জিলে। ইসরাত আর মোমোকে কিচেন কাউন্টারে বসিয়ে রেখেছে নুসরাত। রান্নার পর দুজনকে টেস্ট করে জানাবে কীরকম হয়েছে তাদের রান্না। তাই দুজনেই পা দুলিয়ে দুলিয়ে দেখছে নুসরাত আর ইরহামের কাণ্ড। হাতে বড়সড় একটা পপকর্নের বোল দুজন টপাস করে মুখে ঢুকাচ্ছে আর দেখছে। নুসরাত আর ইরহামের কাণ্ড থেকে ক্যামেরাম্যানের কাণ্ড দেখতে ইসরাতের বেশি মজা লাগছে। চোখে কালো চশমা লাগিয়েছে, হাতে মোবাইল। একবার এদিকে মোবাইল ঘুরাচ্ছে তো আরেকবার সেদিকে। ইসরাতের কাছে আহানের ব্যাঙের বাচ্চার মতো মনে হলো, যে জন্মগ্রহণ করে খুশিতে গদগদ করে লাফাচ্ছে। আজ নাজমিন বেগম বাড়িতে নেই, গেছেন বোন নাজু বেগমের বাড়িতে। তাই কিচেন দখল করেছে এসে এই 3 বান্দর। না হলে এদের কিচেনে ঢুকাতে দেন না নাজমিন বেগম। যখনই ঢুকে কিছু না কিছু বিনষ্ট করে বের হয়। আজ ইসরাত বসে আছে দেখার জন্য কি কি বিনষ্ট করে বের হয় এই 3 নমুনা কিচেন থেকে। নুসরাতের কথা কানে যেতেই নড়ে চড়ে বসলো মোমো আর ইসরাত। নুসরাত বলল, হ্যালো গাইজ, আমি ছাপড়ি নীল জলহস্তি, আর এ হলো আমার ভাই ছাপড়ি টিকটকার প্রিন্সেস ময়মুনুল। আজ আমরা আমাদের মতো কিছু চাপড়ি রেসিপি নিয়ে আসি আপনাদের সামনে। ঘরে থাকা কয়েকটি উপাদান দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন এই চাপড়ি রেসিপি। আপনাদের ঘরে যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই, কারণ এসব জিনিস শুধু বড় লোকসদের বাসায় থাকে, আপনাদের বাসায় থাকবে না। তো চলে যাই আমাদের রেসিপিতে। ইরহাম হাতে ফ্রাই প্যান নিয়ে নাম খুঁজে পেল না। নুসরাত কাছে জানতে চেয়ে শুধু এটার নাম কি। নুসরাত নিজেও ফ্রাই প্যানের দিকে তাকিয়ে থাকে। বোকা বোকা হেসে বলে, জানি না, আম্মা ডিম ভাজি করে এতে। এরপর দুজনের দিকে তাকিয়ে নাম বানিয়ে নেয়। চিৎকার করে সমন্বয় স্বরে বলে ওঠে, এটার নাম ডিমবাজি করার বাসন। জানি এসব ইউনিক জিনিস আপনাদের বাসায় নেই, আপনারা তো পিওর ছোটো লোক, আমার আবার ধনী লোক। তো এই রান্না করতে আপনাকে ফলো করতে হবে 4টা স্টেপ। প্রথম স্টেপে দেখাবে আমার ভাই প্রিন্সেস ময়মুনুল। ইসরাত হেসে গোড়াগড়ি খাচ্ছে মোমোর উপর, হাত দিয়ে টুট চেপে ধরেছে, হাসছে মোমো। ইরহাম এর মধ্যে বলে উঠল, প্রথম স্টেপ, গ্যাসের চুলা সুইচ টিপে জ্বালিয়ে দিবেন। তারপর ডিমবাজি করার বাসন বসিয়ে দিবেন। ঘরে যা আছে তা দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। তেজপাতা, এলাচ, গোলমরিচ, তৈল রেখে দিবেন কতক্ষণ। যখন পটর পটর করে শব্দ হবে নামিয়ে নেবেন। নুসরাত ফ্রিজ করে বলে উঠল, দ্বিতীয় স্টেপ, ফ্রিজ একরকম শব্দ করে করবেন, তাহলে নিজেকে বড় লুকস মনে হবে। ফ্রিজ থেকে টেনে বড় গুস্তের বাটি বের করবেন। ছোটো বাটি বের করলে আপনি ছোটো লুক মনে রাখবেন। বাটি নিয়ে গ্যাস সিঙ্কে ডিল মেরে ভিজিয়ে রাখবেন। এতে করে প্লাস্টিকের বাটি ভেঙে গেলেও পরোয়া করবেন না। যদি না ভাঙতে পারেন আপনি ছোটো লুক, আর ভাঙতে পারলে আপনি বড় লুকস। তৃতীয় স্টেপ, গোস্ত পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। আপনাদের ইচ্ছে হলে ধোয়ার প্রয়োজন নাই, আমরা আবার না ধুয়ে খেতে পারি না, পরিষ্কার মানুষ তো। ধোয়া শেষে তুলে রেখে দিবেন। ইরহাম বলে উঠল, চতুর্থ স্টেপ, গোস্ত বড় একটা ডেকচি থেকে তার মধ্যে ভরে দিবেন। কাটাকাটির দরকার নেই, আমরা বড় লোক মানুষ, এসব কাটাকুটি করি না, আপনারা গরিব, তাই করে নিয়েন। তারপর পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো, আপনারা চাইলে পরিমাণ মতো না দিয়েও পারবেন। তারপর রসুন, আদা গুঁড়ো, আদা মরিচ 2 চামচ, লবণ 1 চামচ, আরও আধা চামচ, মাংসের মশলা 1 চামচ, 5 ফোড়ন 1 চিমটি, বেজে রাখা গরম মশলা গুঁড়ো করে দিয়ে দিবেন গোস্তের মধ্যে। আপনারা যে স্টাইলে আপনাদের স্বামীদের পাঁজরের হাড় গুঁড়ো করছেন সেইভাবেই। একটু বেশি তৈল দিয়ে বসিয়ে দিবেন আগুনের ডেকচি। নুসরাত বাসন দেওয়ার ন্যায় ভঙ্গি করে বলে উঠল, আপনারা চাইলে আপনাদের দরজার শাশুড়ির পেছনে এই আগুন লাগিয়ে দিতে পারেন, আমরা কিছু মনে করব না। এরকম আরও খারাপ বুদ্ধি নিতে আমাদের সাথেই থাকুন, আমাদের ফলো করুন, লাইক করুন, কমেন্ট করুন। নুসরাতের কথা শেষ হতে ইসরাত চোখ দিয়ে পেছনে ইশারা করলো। নুসরাত বুঝতে না পেরে ব্রু বাঁকালো। ইসরাত টুট চেপে শুধু পেছনে ইশারা করলো। ইসরাতের ইশারা অনুযায়ী নুসরাত বাঁদিকে ঘুরতেই অগ্নিবর্ণ হয়ে দাঁড়িয়ে থাকা নাজমিন বেগমকে লক্ষ্য করলো। জিভ কেটে ইরহামকে হাত দিয়ে ধাক্কা দিতে দিতে বলে উঠল, ইরহাম রে, আজরাইল দরজার সামনে দাঁড়ানো, মনে হয় আজ আমাদের জান কবজ করে তবে এ বাড়ি থেকে বের হবে আজরাইল। বাঘ। ইরহাম নিজেও এতক্ষণে নাজমিন বেগমকে দেখলো। মিষ্টি কণ্ঠে ডেকে উঠল, সুইট হার্ট।
অপরে স্বাভাবিক থাকলেও দুজনে বইয়ের বুক কাঁপছে। আহান তখনও ভিডিও করতে ব্যস্ত। সে তার চশমাখানা নাকের ডগায় নামিয়ে ক্যামেরার লেন্স স্থির করেছে নাজমিন বেগমের লাল মুখের দিকে। এখান থেকে পালানোর কোনো চিন্তা নেই তার। খেলে দু একটা খাবো, চর থাপ্পড়ে তাতে কি? ভিডিও একবার দেখে নিতে পারলে আপুকে আর বাইয়াকে ভাইরাল করে দিতে তার ন্যানো সেকেন্ডও লাগবে না। মনে মনে শয়তানে হাসি দিয়ে অত্যন্ত মনোযোগী হলো মোবাইলের ভিডিওতে। নুসরাত আর ইরহাম কিচেনের দরজা দিয়ে দৌড়ে দেওয়ার পূর্বেই নাজমিন বেগম নিজের পায়ের যারা লোগো বিশিষ্ট জুতো খুলে হাতে নিলেন। কোনো কথা ছাড়াই সেটা দিয়ে জটপট হাতে নুসরাত আর ইরহামের পিঠে লাগালেন। শক্ত জুতোর বাড়ি পিঠে পড়তেই বেতায় দুজনই চিৎকার করে উঠল। অতঃপর এক লাফে হাতের ফাঁক দিয়ে পালালো। আহাম তখনও ভিডিও করতে ব্যস্ত। এরপরে টার্গেট যে সে ভুলেই গেছে। ভিডিও করতে করতে বলে উঠল, মেজো আম্মা স্মাইল। নাজমিন বেগম রাগি চুকে তৎক্ষণাৎ ঘুরে গেল আহানের দিকে। রাগে হিসিসি করতে করতে এসে নুসরাত আর ইরহামের রাগ ঝাড়লেন বেচারার উপর। জুতোর বাড়ি পিঠে পড়তেই তীক্ষ্ণ ব্যথা হলো। আহান ভিডিও তখনও বন্ধ হচ্ছে না। এদিকে নাজমিন বেগমের হাতে মার খাচ্ছে আর সাথে চিৎকার করছে আম্মু, আব্বু, মেজমা, আপি বলে। অন্যদিকে ভিডিও করছে। আহানের মতে যে কোনো মুহূর্তেই চলো, ভিডিও বন্ধ করা যাবে না। ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। নাজমিন বেগম হাতে দুলনি খেয়ে আহানের অনেক কষ্টে পালালো। এত ব্যথা পেয়েছে চোখে পানি, কিন্তু ঠোঁটে হাসি লেগে আছে। যেতে যেতে নাজমিন বেগমকে ফ্লাইং কিস ছুড়ে দিয়ে বলে উঠল, লাভ ইউ মেজমা, আই লাভ ইউ সো মাচ, মোর দেন মাই মম। নাজমিন বেগম কিতকাল সেদিকে তাকিয়ে মোমো আর ইসরাতের দিকে চোখ ঘুরালেন। ইসরাত দুহাত উপরে তুলে সারেন্ডার করার ভঙ্গি করে বলে উঠল, যা যা আকুশালো করেছে সব আমি পরিষ্কার করব। মেজো থেকে শুরু করে সব। আজকের রান্না আমি করে দেবো। তবুও তোমার ওই রোবটিক জুতো দিয়ে আমাকে পিটিও না প্লিজ। মোমোর পানে সেইটে মিনমিন করে আওড়ালো, বাসন কুসন মুছে একদম জকজকে করে রাখবো। নাজমিন বেগম কিছুক্ষণ চেয়ে থেকে বুরকার সামনে চলে গেলেন। ইসরাত পেছন থেকে শুধালো, তুমি তো আন্টির বাসায় গিয়েছিলে, তাহলে ফিরে আসলে কেন? গাড়ি নষ্ট হয়ে গেছে বাসার মুড়ে গিয়ে। আর গাড়ি নষ্ট না হলে বাসায় আসতাম না, আর তোমাদের ভাই বোনদের কীর্তিকলাপও দেখতাম না। অসভ্যের দল। বাড়ি একা পেতেই আমার কিচেনে এসে হামলা করেছে। নাজমিন বেগমের হাতে পিটুনি খেয়ে পরিবেশ ঠান্ডা হতেই সোফায় এসে দুপ করে বসলো নুসরাত। রিমোট চেপে টিভি চালাতেই কানে আসলো ব্রেকিং নিউজ, আজকের তাজা খবর। কথাটা শেষ করার আগেই রিমোট চেপে ভিডিও বন্ধ করে দিল নুসরাত। মিনমিন করে গালি দিল, সাউয়ার তাজা খবর আমি শুনতে চাই না। আমার নিজের অবস্থা রোগা মানুষের মতন, তাহলে তাজা কথা শুনে আমার লাভ কি? আমি শুনবো রোগা খবর। বিড়বিড় করে উঠে দাঁড়াতেই ইরহাম দৌড়ে এসে ড্রয়িং রুমে প্রবেশ করলেন। হাতের মোবাইল হানা নুসরাতের সামনে তুলে ধরতেই নুসরাতের অক্ষিপটে বাসলো হেডলাইন, পাথরের আঘাতে এক যুবকের মৃত্যু। উপস্থিত জনতা নিশ্চুপ এমন আচরণে। হত্যাকাণ্ড দুদিন পর পর ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। হত্যাকাণ্ড, ধর্ষণ, খুনাখুনি, ডাকাতি এসব নিয়ে কি একটা অসুস্থ স্বাভাবিক দেশ গড়ে তোলা সম্ভব? এইটুকু পরে নুসরাত কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপরে এক প্রকার টেলে মোবাইল দূরে সরিয়ে দিয়ে সোফায় বসতে বসতে ইরহামকে উদ্দেশ্য করে আওড়ায়, শুন, আমার মনে হয় দেশে এই অবস্থা বঙ্গুর শাসনের জন্য। ক্ষমতায় একজন নিষ্ঠাবান ব্যক্তি বসা উচিত, দেশের কল্যাণের জন্য ভাববে। তো ডাক্তার মোহাম্মদ ইউনিস খারাপ নাকি? আমি সেটা বলছি না, আমি বলছি শক্ত শাসনের কথা। সেদিন দেখলাম 8 বছরের এক মেয়েকে দর্শন করা হয়েছে। যে দর্শন করলাম তাকে শুধু শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু যারা জড়িত ছিল তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এখন তারা মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে। যদি সঠিক আইন প্রণয়ন বা না করতে পারে তাহলে কিসের দেশ শাসন হবে? আইনের উচিত ছিল লোকগুলোকে সাধারণ জনগণের হাতে ছেড়ে দেওয়া, তারপর পাথর নিক্ষেপ করে হত্যা করা। আমাদের দেশের আইন ঠিক নয়, তাহলে দেশের সঠিক বিচার হবে কিভাবে? এজন্য ক্ষমতার সঠিক কাউকে বসানো উচিত, যার গর্জনে পুরো দেশ দুর্নীতিবাজ ভয় পাবে। কোনো ভুল কাজ করতে গেলে একবারের জায়গায় 10 বার ভাববে। নুসরাতের কথায় সহমত পোষণ করে মাথা দুলালো ইরহাম। জিজ্ঞেস করলো, তোর মতামতে এখন কাকে ক্ষমতায় বসানো উচিত? নুসরাত ইরহামের ভাবসাব দেখে বলে উঠল, তুই মনে করিস না তোকে ক্ষমতায় বসাবো বলে আমি ভাবছি? দেখা যাবে জনগণ তোরে ধরে পিটাইছে আর আমাকে তুই ফোন দিয়ে বলছিস তোকে বাঁচাতে যেতে। ওসব আমার দ্বারা সম্ভব না। তোকে বসানোর চিন্তা নেই আমার। ক্ষমতায় বসে তুই আমাকে লাথি মারবি না তার কি গ্যারান্টি? নুসরাত ইরহামের মুখের উপর তর্জনীর আঙ্গুল তুলে ক্রস কাটতে কাটতে বলে উঠে, তুই ক্ষমতা পাচ্ছিস না, ক্রস করে দিলাম তোকে। ইরহাম মুখ পাংশু বানিয়ে শুধালো, তাহলে কাকে বসাবি ক্ষমতায়?
নুসরাত টুট টিপে হেসে বলে উঠল, আরশ ভাইকে বসাবো ক্ষমতা? তোর বেনিফিট কি এখানে? আমি বসলে তুইও আমার সাথে ক্ষমতা পাবি, এটা নিশ্চিত থাক। কিন্তু ভাই জীবনেও তোকে এসবের দ্বারে কাছে যেতে দিবে না। ইরহাম জটপট করা প্রশ্নের নুসরাতও জটপট উত্তর দিল, কথা মনে হয় টুটের ডিগাই ছিল তাই। শুন আমার পিয়ারি সি বেহেনা, ইসরাত প্রথমে আমি ক্ষমতায় বসাতে চাইছিলাম, কিন্তু বেচারি এত সুন্দর পুরুষ মানুষ বুট ক্যান্ডের বুট দিতে এসে এমন সুন্দরী নেত্রী দেখে বুট দেওয়ার বদলে ফিট খেয়ে পড়ে থাকবে, তাই ও ক্যান্সেল। তোকেও বসাবো না। তুই গণদুলনি খেলে আমাকে তোকে উদ্ধার করতে যেতে হবে, আর সেখানে আমি মার খাবো না তার কি গ্যারান্টি? তাই তুইও ক্যান্সেল। জাইন ভাইয়া সবার আগে ক্যান্সেল। ডাক্তার মানুষ, জনগণের প্রতি বেশি দরদি হবেন, কঠিন সিদ্ধান্ত নিতে পারবেন না, তাই জামাই বউ দুজনই ক্যান্সেল। আর তাকে কাকে? ইরহাম মিনমিন করে বলল, তুই। আমি বসতাম, কিন্তু আমার এত কাজ কি বলবো। আমার বাপের সৈয়দ চয়েসের ব্র্যান্ড প্রমোশন করতে হবে, এরপর সৈয়দ চয়েসের মেকআপ আজকাল সেল ডাউন হচ্ছে, তাই বাজারের মার্কেট আপ করতে হবে। হাতের ব্রেসলেটগুলো এখন প্রমোশন করা বাকি, তাই আমি ক্ষমতায় বসতে পারছি না। নিজাম শিকদার, হেলাল সাহেব, সুফি খাতুন, এদের তো টাইট দিতে হবে, তাই না? তাহলে আমার ক্ষমতায় বসলে এসব কে করবে? আমি তাই ক্ষমতায় বসবো না। আসল কথা বলিস না কেন? মানুষ বেশি কথা বললে তুই তাদের মাথা ফাটিয়ে দিবে, সেটা বল। তা না করে যুক্তিবিদ্যার আজব লজিক দিচ্ছিস কেন? নুসরাত চুপ টিপে বলল, দৌড়। নুসরাত কথা শেষ করার পূর্বেই ইরহাম তাকে জড়িয়ে ধরল। নুসরাত রাগে মুখে চিৎকার করে বলে উঠল, তোকে বলেছি দৌড়তে। তোকে আমি বলিনি আমাকে জড়িয়ে ধরতে, ছাগলের বাচ্চা। নুসরাত চিৎকার ইরহাম তাকে ছেড়ে দিয়ে নিষ্পাপ মুখে বলে উঠল, তুই তো বললি দৌড়, তাই আমি নিজেই জড়িয়ে ধরলাম। নুসরাতের মুখ দেখার মতো রাগী হলো, চোখ সরু সরু করে কপাল বাজ ফেলে বিরক্তি সহিত নাক ফুলিয়ে তাকালো। ইরহাম বুড়ো আর তর্জনী আঙ্গুল দিয়ে নুসরাতের চোখগুলো উপর আর নিচে চামড়া ধরে টান বড় করে দিতে দিতে বলল, আমার আব্বুর মতো চোখ দেখাবি না, একদম আমার বাপের খারাপ আচরণটা তুই টেনে নিয়ে আসছি। ছাগলের 3 নম্বর বাচ্চার মতো তাকাস। তাহলে তুই ছাগলের 2 নম্বর বাচ্চা, এটা বলতে চাইছিস? ইরহাম উপর নিচ মাথা নাড়িয়ে স্বীকারোক্তি দিল, সাথে বলল, আর আপি ছাগলের 1 নম্বর বাচ্চা। অতঃপর দুজনের পানে তাকিয়ে হেসে দিল। আচ্ছা ধরি আমি ক্ষমতায় আসনে বসলাম। বসার পর কিছু দান্দাবাজ মহিলারা এসে আমার কাছে বিচার দিল, জামাই নারী নির্যাতন করে। আমি নারীবাদী মহিলা উত্তেজিত হয়ে পুরুষদের দৌড়ে কয়েকটা গা লাগিয়ে দিলাম। এর কয়েক মুহূর্ত পর নিউজ শিরোনাম, এ কী করলেন নেত্রী, নারী নির্যাতন করায় পুরুষ মানুষ নির্যাতন করে দিলেন। নেত্রীর হাতে এক অবলা পুরুষ অত্যাচারিত। দেশে কি কখনো সঠিক আইন প্রণয়ন হবে না? এই পুরুষ বিদ্বেষী নারীকে এক্ষুনি কারাগারে নিক্ষেপ করা হোক। এটা আমাদের পুরুষের যৌরার্জি সরকারের নিকট। পরপরই আমি হাজতে নিউজ হবে, পুরুষ অত্যাচারে কারাগারের 4 দেওয়ালের পেছনে আটক নারীবাদী নেত্রী। এই নেত্রীর শাস্তি হওয়া কি প্রয়োজন? নুসরাত এতক্ষণ পেছনে দাঁড়িয়ে নুসরাত আর ইরহামের কথা মনোযোগ সহকারে শুনছিল। নুসরাতের কথার উত্তর হিসেবে বলে ওঠে, আগামীর দেশকে ন্যায়পরায়ণ করতে এই নেত্রী এক্ষুনি মৃত্যুদণ্ড দেওয়া হোক। ইসরাত আর ইরহাম হা হা করে হেসে উঠল। নুসরাত নিজেও টুট চেপে হাসলো, অতঃপর উঠে দাঁড়িয়ে বলে উঠল, আমি আসছি। ইসরাত শুধালো, কোথাও যাওয়া হচ্ছে শুনি? নুসরাত বলে উঠল, ক্ষমতায় বসানোর জন্যকে নেতাকে খবর দিতে। নুসরাত হেলে দুলে বের হয়ে গেল বাড়ি থেকে। সোজা হেঁটে গিয়ে সৈয়দ বাড়ির সামনে দাঁড়ালো। ফটকে ঝুলানো সিসি ক্যামেরার দিকে গুলগুল চোখে চেয়ে কিছুক্ষণ চেয়ে থেকে বি কাট করে চোখের কাছে রেখে হাসলো। অর্ণা মাথা টেনে চোখের সাদা ফ্রেমের চশমা টেলে টিক করলো। ইন্টারকম বাটনে চেপে কানে ধরল। সামান্যক্ষণ অতিবাহিত হতেই শক্ত কণ্ঠ কানে আসলো, সৈয়দ আরশ হেলা স্পিকিং। নুসরাত তমতম খেয়ে গেল। গোলগুল চোখে সিসি ক্যামেরার দিকে চোখ রেখে বলে উঠল, সৈয়দ আর নুসরাত নাসির। তোর নাম জানি, পুরো বলে আমাকে মনে করিয়ে দিতে হবে না, বল কি বলবি? নুসরাত কপালে সামান্য বাজ ফেলে বলে উঠল, সামান্য কথা আছে আপনার সাথে। সামান্য কেন? বেশি নয় কেন? আচ্ছা বেশি কথা আছে, আসুন। আরও শিয়ালি করে বলে উঠল, কোথায় আসবো? নুসরাত মুখ তৎক্ষণাৎ লাল হয়ে গেল। চিবিয়ে চিবিয়ে বলে উঠল, আমার কুলে আসুন। আরও ঠাট্টা করে প্রতি উত্তরে বলল, আমি ছোটো মানুষের কুলে উঠি না। নুসরাত দাঁতে দাঁত চাপলো। মুহূর্তের মধ্যে শ্যামলা মুখ গেমে গিয়ে কালো হয়ে গেল। হাতের তালু দিয়ে মুখ মুছে নিতেই আরস নিজস্ব কাঠখট্ট গলায় বলে উঠল, ভেতরে আয়। কথাটা শেষ হতেই দরজা খুলে গেল হট করে। নুসরাত ওখান থেকে নড়ল না, তাই দাঁড়িয়ে রইল। আরসের হাতের মোবাইলের দিকে চোখ রেখে শুধালো, আসিস না কেন? ভেতরে আসবো, আপনি বাহিরে আসুন। নুসরাত আরস চোয়াল শক্ত করে বলে উঠল, আমি আসলে কুলে করে নিয়ে যাবো ভেতরে। নুসরাত তাচ্ছিল্য করে বলল, আমাকে কুলে নেওয়ার সাধ্য আছে আপনার?
আপনি কি দেখতে চাচ্ছেন আমার কতটুকু সাধ্য আছে মিসেস নুসরাত নাসির? নুসরাত কথা না বলে দেওয়ালের মধ্যে টেলিফোন আটকে দিল। ফোন রাখার মধ্যেই বড় বড় পা ফেলে সেখানে এসে উপস্থিত হলো আরশ। পকেটে হাত ঢুকিয়ে টান টান হয়ে দাঁড়ালো নুসরাতের সামনে। চোখে নুসরাতের মতো সাদা ফ্রেমের চশমা। আরশ ভ্রু বাঁকিয়ে নুসরাতের থুতনি দু আঙ্গুলের সাহায্যে চেপে ধরল। শক্ত চোখ কপাল থেকে শুরু করে চোখ ঘুরে নাকে এসে স্থির হলো। নাকের মধ্যে নোজ রিং কতক্ষণ চোখ বুলিয়ে নিয়ে চোখ সরালো। মৃদু স্বরে বলে উঠল, তোর নোজ রিং বিশ্রী লাগে। নুসরাতেরা উত্তর আসলো, তাহলে আরও বেশি করে পড়ব। আরও শাসলাম, সে তো এটাই করতে চেয়েছে। হুক উল্টো পথে মেনে নিয়েছে, এটাই বেশ। এবার নুসরাত কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে নড়ে চড়ে উঠল। আরশের গায়ের সাথে গা লাগিয়ে দাঁড়ালো সামান্য। টুটে মেকি হাসি ঝুলিয়ে বলে উঠল, আরশ ভাই। আরশ গমগম স্বরে উত্তর দিল, কি? নুসরাত বলল, আপনাকে দেখে মনে হচ্ছে কেউ ধরে উত্তম মাধ্যম দিয়েছে। আরশ কথা বলল না। নুসরাত ঈশ্বর হাসি ঝুলিয়ে আরেকটু আরশের পাশ ঘেঁষে দাঁড়ালো। চিনের মতো মিনমিন করে আবারও ডাকলো, আরশ ভাই। আরশ রাগী কণ্ঠে উত্তর দিল, কি ছাগলের মতো মেমে করছিস কেন? আরশ ভাই, আমি একটা রাসায়নিক বিক্রিয়া মাত্রই করেছি, করে দেখলাম ওই যে দূরের থাকা ছাগল আর আপনার মধ্যে অনেক মিল। আরশ ভেতরে ভেতরে ফুঁসে উঠল, কিন্তু উপরে কাম অ্যান্ড কম্পোস্ট দেখানোর চেষ্টা করে শুধালো, কীভাবে? আমি আপনাকে রাসায়নিক বিক্রিয়াটা বুঝাই ভালো করে। দেখুন, আপনার ঘন কালো ব্রু, ওই ছাগলেরও ঘন কালো ব্রু। আপনার মুখটা ওভাল, কিন্তু কিছুটা কেমন জানি। ওই ছাগলটা মুখও ত্রিকোণ আকৃতির, কিন্তু কেমন জানি। আপনি বুঝতে পারছেন আমি কি বুঝাতে চাচ্ছি? আরও শক্ত ভঙ্গিমায় মাথা নাড়ালো। তারপর গিবার সামান্য পাখিয়ে নুসরাতের কানের কাছে মুখ এনে হিসিয়ে বলে উঠল, হ্যাঁ বুঝতে পারছি। আর কি কি মিল পেলি? এই দেখুন, আপনি কথা বলেন ফিসফিস করে, আমি শুনি আপনি মেমে করছেন। আপনার খাড়া সরু নাক ছাগলের মতো। আপনার কলার বোন আছে, ছাগলের ও আছে। আপনি ঘাস পাতা খান, ছাগলও খায়। কতটা মিল আপনাদের মধ্যে? আরশ বলল, আমি ছাগল হলে তুই ছাগলের পত্নী। এবার ঠিক আছে। নুসরাত মাথা নাড়ালো, মুখ দিয়ে উদ্ধ্বনিত হলো, জি ঠিক বলেছেন। আপনি শেষ পর্যন্ত মানলেন তো আপনি ছাগল, সেটাই অনেক। আরশের কথা না গাটিয়ে নুসরাত আবারও মনোযোগী হলো নিজের কথা। আবারও নড়চড় দাঁড়িয়ে চশমা নাকের ডোকা থেকে উপরে তুলল। নতপর বলল, যা বলতে এসেছিলাম ভুলেই গেছি। আরও সামান্য ব্রু বাঁকালো, কপাল কুঞ্চিত হয়ে আছে আসার পর থেকে। নুসরাত আরশের কপালের বলিরেখা মিটানোর জন্য পায়ের আঙুলে বর দিয়ে দাঁড়ালো। বিরক্তির সূচক উচ্চারণ করে বলে উঠল, কপাল আগে পলিশ করুন। কি বিচ্ছিরিভাবে ছাগলের ন্যায় তাকিয়ে আছেন। আরশ কপাল কুঞ্চিত করেই তাকিয়ে রইল। নুসরাত ব্যর্থ হয়ে প্রস্তাব দিল, এবারে আসন্ন নির্বাচনে আপনি কেন যোগ দিচ্ছেন না? আরশ কপালের বলিরেখা গাঢ় হলো। নুসরাত বলে উঠল, আপনি চাইলে নির্বাচন লড়তে পারেন। আমরা অনেক বড় বড় মানুষের সাথে পরিচয় আছে। আরশ কাঠখুট্টা আওয়াজে আসলো নুসরাতের কানে। আরশ বলল, তো? নুসরাত বিরক্তি ভঙ্গিমায় বলল, তো মানে কি? আপনি নির্বাচন লড়তে চাইলে বলুন, আমি আপনার ভোটের ব্যবস্থা করে দিব। ইরহাম জালভোট দুটো দিবে, ইসরাত দিবে দুটো, আমিও দিব দুটো। আরশ ব্রু সামান্য বাকিয়ে আগের মতো বলল, তো 1 লাখ টাকা দিন, আপনার নির্বাচন নিয়ে একটা পোস্ট দিব আমার পেজে। তো আরে ভাই, তখন থেকে তো লাগিয়ে আসেন। মানুষের ভাষার কথা বলুন, আমি হেমোসিফান্সের ভাষা বুঝি না। আরশ গম্ভীর মুখে বলে উঠল, কি বলছিলি আবার বল। নুসরাত নাক ফুলিয়ে ফুস করে শ্বাস ফেলল। মৃদু আওয়াজে উচ্চারণ করল, নির্বাচন লড়বেন। আরশ কথা বলল না। নুসরাতকে উদ্দেশ্য করে বলে উঠল, একটা গান বল নির্বাচনের নিয়ে, দেখি ইচ্ছা জাগে নাকি নির্বাচনে যোগ দেওয়ার। নুসরাত কবিতার মতো 2 লাইন বলল, এসেছে আবার ইলেকশন, জিতবে নৌকা, জিতবে জনগণ, জয় বাংলা, জিতবে আমার নৌকা। 100 কোটি মানুষের একটাই যে স্লোগান, জিতবে আরশ ভাই, নেই কোনো টেনশন, জয় বাংলা, জিতবে আমার নৌকা। আরশ না চাইতেও হাসি আয়ত্ত করলো টুটে, তাই হাসি ডাকতে এক হাত কপালে চেপে ধরে কিতকাত বসল। হাসি কোনো রকম দন্তপাটির আড়াল দেখে গম্ভীর আওয়াজে বলে উঠল, নির্বাচনে আমি কোন দুঃখে লড়তে যাব? নুসরাত চটপট উত্তর দিল, আরশ ভাই শুধু ভাবুন। কি ভাববো? নুসরাত নাক ফুলিয়ে অজগর সাপের মতো ফুলে উঠে তাকালো, চিবিয়ে চিবিয়ে বলে উঠল, আপনি বলতে দিবেন আমায়? আরশ চুপ করে দাঁড়ালাম। নুসরাত আরশের চোখে চোখ রেখে আমি বলে উঠল, 2024 একটা ভিডিও ভাইরাল হলো না, রেহানা আপা বলছে জয় বাংলা। আরশ কথা কেটে ভ্রু সামান্য উচ্চে জিজ্ঞেস করলো, হু ইজ রুহানা? নুসরাত ইচ্ছে করলো মাটিতে ফেলে আরশকে কয়েকটা দুপতাপ করে লাগিয়ে দিতে। ফুস করে শ্বাস ফেলে নিজের রাগ সামলালো। শক্ত কণ্ঠে বলে উঠল, তোর বউশালা। আরশ হাত বুকে বাঁধতে বাঁধতে ইশারা করলো, তারপর বলল, কন্টিনিউ কর। নুসরাত আরশের দিকে দৃষ্টি নিবদ্ধ করলো। দূর হতে রবীন্দ্রসঙ্গীত বেশি আসতে। নুসরাত আজ আর রবীন্দ্রসঙ্গীতে কান দিল না। আরশকে বেঞ্চে বেঞ্চে বলে উঠল, কন্টিনিউ কর।
আরও হাসলো না, মুখ গম্ভীর করে দাঁড়িয়ে রইল। নুসরাত বলল, ওই যে রেহান আপা বলল, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আর শেখ হাসিনা বলছিল, না না না, আপনি শুধু বাবুন, আপনি হাসিনা আপার জায়গায় দাঁড়িয়ে, আমি রেহানা আপার জায়গায় দাঁড়িয়ে। আমি বলছি জয় বাংলা, জয় হেলাল ভাই, জয় আরশ ভাই, আর আপনি বলছেন উপরে উপরে হাসিনা আপার মতো। না না, কিন্তু ভেতরে ভেতরে ঠিকই খুশিতে গদগদ হচ্ছেন। নুসরাত আরশের চোখ পাকানো দেখল না। সে নিজের শ্বশুরকে এক মনে বাই ডাকছে। নুসরাত যখন ফিরে তাকালো তখন আরশ তাকে ফুসফুস করছে। নুসরাত আরশকে কুল করার জন্য বলে উঠল, কুল আরশ ভাই, কুল। আরশ কিছুক্ষণ চুপ থেকে নিজস্ব গলায় বলল, আচ্ছা নির্বাচন করব, একটা স্লোগান শোনাতো নুসরাত। নুসরাত তুমুল উৎসাহ স্লোগান দিতে লাগলো, এক বড় না দুই বড়, আরশ ভাইয়ের মন বড়, আরশ ভাইকে দিলে বুট, ইনশাআল্লাহ হবে সুখ। আরশ ভাইয়ের মার্কা কি? লুঙ্গি ছাড়া আর কি? প্যান্ট পরে কয়জন আসে? লুঙ্গি পরে আরশ ভাই সরাসরি কাজে। নেতা যদি হয় আরশ ভাই, ট্যাঙ্কার ড্রেনের কাজ সব সময় হবে সুজা সমাধান আজ। আরশ নুসরাতকে অদ্ভুত দৃষ্টিতে কিছুক্ষণ অবকলন করে পকেট থেকে ফোন বের করলো। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দুটো হাতে মুখস্থ নাম্বার কিউপ্যাডে ডায়াল করলো। চোখে মুহূর্তের জন্য সরে গেল, আবারও এসে দখল করলো নুসরাতের মুখের দিকে নিমিষে দৃষ্টি স্থির রেখে আরশ ফোনে কান লাগাতেই ওপাশ থেকে ইরহামের কণ্ঠ ভেসে আসলো, আসসালামু আলাইকুম ভাই। আরশ টুর নাড়িয়ে সালামের উত্তর দিল, অতঃপর আদেশ স্বরে বলে উঠল, এক্ষুনি বাজার থেকে একটা ট্র্যাঙ্ক ক্লিনজার আর লুঙ্গি এনে মেজ বাবার বাড়িতে পৌঁছে দে। বিশেষ করে ওই বাড়ির ছোটো কন্যার হাতে এগুলো তুলে দিবি, বুঝেছিস? এবারের নির্বাচনটা লড়ছি, তাই আমার মিসেসের কথা অনুযায়ী মার্কা হবে আমার লুঙ্গি। সবাইকে একটা করে ক্লিনজার, একটা লুঙ্গি আর একটা ট্র্যাঙ্ক বিলি করে দে। আর আমার শ্বশুরবাড়িতে জনপতি একটা করে লুঙ্গি পাঠিয়ে দিস, আর শাশুড়ি আম্মাকে একটা ছাই রঙের শাড়ি পাঠিয়ে দিস, ওনাকে এই রঙে দারুণ মানায়। ইরহাম কোনো কথাই ছাড়া উত্তর করলো, জি ভাই।